বিবি और গুলাম বারবার করে তার ঘটনাবলী দিয়ে আপনাকে চমকিত করবে। আমরা একদম প্রথমেই দেখব যে গুরুদত্ত খুবই ভোলাভালা ধরনের একজন মানুষ, বোকাশোকা টাইপের, এসেছেন গ্রাম থেকে শহরে কিছু একটা করতে চান এবং তার ভগ্নিপতির কাছে এসে থাকছেন, যেটা আসলে একটা অনেক বড় বাড়ির ছোট্ট একটা অংশ, এবং সেইখান থেকে তিনি বড় বাড়িটাকে দেখছেন। এইখানে একটা ব্যাপার যে আমরা এই যে বড় বাড়িটার গল্প শুনবো, দেখবো আসলে সিনেমায়, পর্দায়, সেইটা আমরা দেখা শুরু করছি গুরুদত্তের চোখ দিয়ে। গুরুদত্ত, যিনি এই সিনেমায় অতুল্য চক্রবর্তী, কিন্তু নামটা আমরা পরে জানি, প্রথমে জানতে পারি যে তার নাম আসলে ভূতনাথ। এবং এই যে তার নাম, একটা নাম আমরা জানি যে তার নাম ভূতনাথ, পরে আমরা জানি যে তার নাম অতুল্য চক্রবর্তী, এইটাও আবার সিনেমার একটা গল্পের অংশ। মানে এইটাই একটা গল্প, এটাই একটা রহস্য, যেটা আমাদের সামনে যখন আসে তখন আমরা এক নতুন ঘটনা জানতে পারি, একটা রহস্য উন্মোচিত হয়। মজার ব্যাপার কি জানেন, যে এইখানে তথ্য গোপন করে কোনো রহস্য তৈরি করা হয় নাই। আপনার কাছে প্রায় সব তথ্যই আছে। সিনেমাটা যখন আপনি দেখবেন, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কি ঘটবে এরপর বা কি ঘটতে পারে, তবু আপনি চমকিত হবেন। ওটা হলো গল্প বলার কৌশল। যে জমিদার বাড়িটা আমরা দেখছি, সেইখানকার যিনি ছোট বউ আর কি, ছোটি বহু এখানে বলা হচ্ছে, তার সাথে যখন গুরুদত্তের মানে ভূতনাথের পরিচয় হয়, আলাপ হয়, দেখা হয়, তখন এমন ভাবে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে যে আপনার মনে হবে এই দুইজন নরনারীর ভেতর একটা রসায়ন তৈরি হতে যাচ্ছে বা তৈরি হবে। কিন্তু আমরা পরবর্তী সময়ে গল্পে গিয়ে দেখি সেরকম কিছুই না। হ্যাঁ, একটা রসায়ন তাদের মধ্যে অবশ্যই আছে, শ্রদ্ধার, কিন্তু সেটা প্রচলিত প্রেমের কোনো সম্পর্ক না। সেটা গিয়ে সম্পূর্ণ ভিন্ন জায়গায় ঘটছে, জবার সাথে ঘটছে। চলচ্চিত্রে এই চ্যালেঞ্জটা থাকে নির্মাতার কাছে, যে প্রতিনিয়ত আপনাকে একটা প্রশ্নের সামনে রাখা, যেটার উত্তর আপনি যা ভাবছেন সেটা হবে না, আবার সেটার উত্তর এমন কিছু হবে যেটা অযৌক্তিক হবে না। অর্থাৎ আপনি পূর্বে যা দেখেছিলেন সেটার সাথে সঙ্গতিপূর্ণ, সেখানে উত্তরটা ছিল, কিন্তু আপনি সঠিক উত্তরটা ভাবতে পারেন নাই। ফলে একই সাথে সিনেমার ঘটনাবলী আপনার কাছে অসঙ্গত লাগবে না, আবার একই সাথে আপনি চমকিত হবেন। আমি আমার আগের একটা পর্বেও যেমন বলেছি যে আপনি কিন্তু সিনেমায় এমন বিষয় দেখাবেন না যেটা আসলে অযৌক্তিক মনে হয়, যার আগের ঘটনাবলীর সাথে কোনো সংযোগ নাই বা আগে কোথাও কোনো ক্লু ছিল না, তা না। ক্লু থাকবে। একটা ঘটনা যে ঘটবে, একটা বড় ঘটনা ঘটবে, সেটার ক্লু আগে থাকবে, কিন্তু তৈরি হবে এমন ভাবে যে আপনি মানে একটা ঘটনার 10টা উত্তর হতে পারে, তার মধ্যে আপনি একটা ভাবছেন, পরিচালক হয়তো অন্য একটা উত্তর দেখালো। মানে আপনি সঠিক হতে পারতেন কিন্তু সঠিক হলেন না, পরিচালক যা দেখালো সেটা সঠিক হলো, কিন্তু আপনি আবার দুজনের অমিল হওয়া সত্ত্বেও পরিচালককে ভুল বলতে পারছেন না। এটা হচ্ছে সিনেমার মজা। আমরা যখন গুরুদত্তের চোখ দিয়ে সিনেমাটা দেখছি, গুরুদত্ত অর্থাৎ এই সিনেমার চরিত্র হিসেবে যিনি অতুল্য চক্রবর্তীর জায়গায় আছেন, তার চোখ দিয়ে, তার দৃষ্টি দিয়ে যখন আমরা এই জমিদার বাড়ির কাহিনীটা দেখছি, সেটার সবচেয়ে মজার দিক বা উল্লেখযোগ্য দিক হলো যে তিনি কিন্তু একটা মোটামুটি নিরপেক্ষ অবস্থানে আছেন। আবার তার চরিত্রটা দেখানো হয়েছে এমন ভাবে যে তার বিশেষ কোনো লোভ নাই, বিরাট কোনো আকাঙ্ক্ষা নাই, বা এমন কোনো সংযোগ নাই কোনো রাজনীতির সাথে বা কোনো কিছুর সাথে যে তিনি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, তা না। তিনি একজন একদম সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছেন। গ্রাম থেকে এসেছেন, শহরে একটা চাকরি করতে চান, কাজ করতে চান, কিছু অর্থ উপার্জন করতে চান, হয়তো জীবনটাকে একটু গুছিয়ে নিতে চান, এইটুকুই তার চাওয়া, খুব সাধারণ। আবার সেটার জন্য তিনি অসততার কোনো পথে যেতে চান না বা যান না, সেটাও আমরা দেখি। ফলে তার চোখ দিয়ে যখন আমরা গল্পটা দেখছি, সেই গল্পটা হচ্ছে খুব নিরপেক্ষ একটা দেখা। আরেকটা হলো যে যখন তিনি দেখছেন তখন আমরা এই গল্পের খুব ছোট ছোট ডিটেইল দেখতে পাই। আমরা যদি অন্য কোনো চরিত্রের চোখ দিয়ে দেখতাম, যিনি একটা ধরেন
জমিদার বা জমিদারের স্ত্রী বা অন্য একটা অবস্থানে বসে আছেন, যেটা একটা বড় অবস্থান, তাহলে সেই দেখাটা নিরপেক্ষ হতো না। কিন্তু সেইটা অতুল্য চক্রবর্তীর বা ভূতনাথের চোখ দিয়ে আমরা দেখছি বলে দেখাটা হচ্ছে খুব বিস্তারিত, খুব সূক্ষ্ম। তার কারণ অনেকগুলো জায়গায় তার প্রবেশের অধিকার আছে, তিনি সব জায়গায় যাতায়াত করতে পারছেন। জগাদের বাড়িতেও তিনি যেতে পারছেন, জমিদার বাড়িতেও তিনি আছেন, জমিদার বাড়ির অন্দরমহলেও তিনি যাচ্ছেন, যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যে তিনি সেখানেও দেখতে পাচ্ছেন। তিনি তার যে জায়গায় সচরাচর থাকেন সেখানেও আছেন, তিনি ঘরের ভেতরেও আছেন, ঘরের বাইরেও আছেন। ফলে সমগ্রটা তার চোখ দিয়ে কেবল দেখা সম্ভব। গুরুদত্ত মানে অতুল্য চক্রবর্তী আসলে সিনেমাটাকে যেভাবে দেখছেন চরিত্রের জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় আসলে পরিচালক দেখেন, লেখক দেখেন তার গল্পকে, পরিচালক দেখেন তার সিনেমাকে। তো সেই জায়গায় আসলে একটা চরিত্র কাহিনীটাকে দেখছে, সিনেমাটাকে দেখছে। যেই যেই জায়গায় সে যেতে পারছে না, সেই গল্পগুলো কিন্তু তাকে কেউ বলে দিচ্ছে, অন্য কারো মাধ্যমে সেই তথ্য তার কাছে আসছে। এইটা গল্প বলার, সিনেমা তৈরির, সিনেমাতে কাহিনী বলার আরেকটা মজার কৌশল। সেটা হলো, আমি আগে সহায়ক চরিত্র কেন আসে এই নিয়ে কথা বলেছিলাম, আজকে আবার সেই কথাটা বলি, যে অনেক সহায়ক চরিত্র আসবে এই জন্য যে মূল যে চরিত্র আছে, প্রধান চরিত্র সমূহ, তাদেরকে অনেক তথ্য জানাতে হয়। ওই যে আমি একটা কথা বললাম যে গুরুদত্ত সব জায়গায় যাচ্ছেন, অতুল্য চক্রবর্তী সব জায়গায় যাচ্ছেন, কিন্তু এটাকে যদি আমি আরো সঠিক করে বলি তাহলে কথাটা হলো প্রায় সব জায়গায় যাচ্ছেন। কিছু জায়গা আছে কিন্তু যেখানে তিনি যেতে পারছেন না, আবার সব জায়গায় গেলে সেটা খুব ভালো দেখাবে না, মানে কাহিনীর জন্য বা গল্পের জন্য সেটা খুব ভালো হবে না। কিছু জায়গায় তিনি যেতে পারবেন না, সেটাও খুব স্বাভাবিকভাবে নিয়ে আসতে হবে গল্পে। তো সেই জায়গার তথ্যগুলো কি করে আমরা পাবো, সেই জায়গার তথ্যগুলো কি করে একের কাছ থেকে অন্যের কাছে যাবে, এক চরিত্রের কাছ থেকে অন্য চরিত্রের কাছে যাবে, সেটার জন্য কিছু সহায়ক চরিত্রের ব্যবস্থা করা হয়। এই সিনেমায় দেখবেন সহায়ক চরিত্র হিসেবে এসেছে জমিদার বাড়িতে যারা কাজ করছে তারা, তারা কিন্তু বিভিন্ন তথ্য বলছে, যে তথ্যগুলো পর্যন্ত গুরুদত্ত সশরীরে হাজির ছিলেন না, যে তথ্যগুলো পর্যন্ত ছোটি বাহু সরাসরি হাজির ছিলেন না, সেই কথাগুলো এদের মাধ্যমে আসছে।